বড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যারা সরকারি কর্মী তাদের মাথায় বাজ ভেঙে পড়তে পারে আরবিআইয়ের নির্দেশিকা শুনে। আসলে এবার সবার ছুটি বাতিল করল আরবিআই। নেওয়া যাবে না কোনো ছুটি, এ নিয়ে সাফ সাফ জানিয়ে দেওয়া হলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2024-25 আর্থিক বছরের শেষের দিনে নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের সুবিধা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে যাতে রেকর্ড লেনদেন হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে 31 মার্চ 2024 ছুটি বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনেক রাজ্যে। ওই দিন ছুটি থাকলেও সরকারি লেনদেন সামলাতে 31 মার্চ সব এজেন্সি ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 11 ফেব্রুয়ারি এই মর্মে নোটিশও জারি করেছে আরবিআই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা কেন এরকম সিদ্ধান্ত নিল আরবিআই? আগামী দিনে হয়তো আর সঙ্গে করে আধার কার্ড নিয়ে বাইরে বাইরে ঘুরতে হবে না, কারণ এবার আপনার মুখই হবে আপনার পরিচয়। অদূর ভবিষ্যতে হয়তো এটাই হতে চলেছে, কারণ প্রত্যেক ব্যক্তির মুখই তাদের পরিচয় বহন করে। এবার যন্ত্রের মাধ্যমে মুখ শনাক্ত করতে পারলেই ব্যক্তির আসল পরিচয় অথবা তার সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এই প্রযুক্তি বেসরকারি ক্ষেত্রে কোনো না এলেও সরকারি স্তরে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে। কথা হচ্ছে ফেস অথেন্টিকেশন সিস্টেম নিয়ে। আধার কার্ডের বদলে ফেস অথেন্টিকেশন সিস্টেম সবর্তভাবে চালু হলে অনেক সুবিধা পাওয়া যাবে। প্রথমত, কাজের জন্য হোক কিংবা ঘুরতে সঙ্গে করে কাগজপত্র নিয়ে যাওয়ার ঝামেলা থাকবে না। যন্ত্রের সামনে আপনার মুখ থাকলে সেটা স্ক্যান হয়ে যাবে এবং তৎক্ষণাৎ পরিচয় যাচাইকরণ সম্ভব হবে। কাগজ বাইরে না নিয়ে গেলে হারানোর সম্ভাবনাটাও অনেক কম হবে। দ্বিতীয়ত, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হতে পারে। জালিয়াতি রোধে বড় ভূমিকা রাখতে পারে এই ফেস অথেন্টিকেশন সিস্টেম। ফেস অথেন্টিকেশন প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের পরিচয় দ্রুততার সঙ্গে যাচাই করা সম্ভব হবে, ফলে যে কোনো পরিষেবা দ্রুত, নিরাপদ এবং সহজ হয়ে উঠবে। শুধু সরকারি কোম্পানি নয়, বেসরকারি কোম্পানিগুলিকেও আধার প্রমাণীকরণের অনুমতি দেওয়া হয়েছে, যা ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, ই-কমার্স এবং ভ্রমণের মতো পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করে তুলবে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াবে হাইড্রোজেন ট্রেন। এই কাজ দ্রুত করতে চাইছে ভারতীয় রেল। ভারতের মতো দেশে হাইড্রোজেন ট্রেন চলাচল একটি নতুন দিক সামনে নিয়ে আসবে। চেন্নাইয়ের একটি কারখানায় তৈরি করা হচ্ছে এই ট্রেন। ভারতের মতো জনবহুল দেশে যাতে কার্বনের ব্যবহার কম করা যায়, সেজন্য এই হাইড্রোজেন ট্রেন বেশি করে চালানো হবে। পরিবেশের কথা মাথায় রেখে এই কাজটি করা হচ্ছে। ভারতীয় রেল ইতিমধ্যে 2800 কোটি টাকা এই নতুন ট্রেন তৈরিতে বিনিয়োগ করেছে। দেশের প্রতিষ্ঠানে তৈরি করা হবে মোট 35টি হাইড্রোজেন ট্রেন। বর্তমানে দেশের বিভিন্ন অংশে যে ডিজেল চালিত ট্রেনগুলি রয়েছে, সেগুলিকে একেবারে বন্ধ করে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে হাইড্রোজেন ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যদি ভারত এই হাইড্রোজেন ট্রেন চালু করতে পারে তাহলে সেটি হবে বিশ্বের সবথেকে লম্বা রুটের হাইড্রোজেন ট্রেন। এমনকি হাইড্রোজেন ট্রেন তৈরিতে বিশ্বের অন্য দেশকে ছাপিয়ে যাবে ভারত। জানা গিয়েছে, চলতি বছরের 31 মার্চের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে হাইড্রোজেন ট্রেন। বিষয়টি নিয়ে রেলের কর্তারাও বেশি উৎসাহিত। হাইলাকান্দির অসম স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ এসকার্ড ব্যাংকের হাইলাকান্দি শাখা বন্ধের খবর চাউর হতেই জেলা জুড়ে আমানতকারীদের যেন মাথায় ভেঙে পড়েছে আকাশ। মার্চ মাস দুয়ারে করা নাড়ছে, ফলে অধিকাংশ ছোট বড় মাঝারি মানের ব্যবসায়ীরা চিন্তায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। হাইলাকান্দি শহর, লালা শহর, কৃষ্ণপুর, শাহাবাদ, কাটলিছড়া জুড়ে প্রায় শতাধিক ব্যবসায়ী হতাশ। এসকার্ড ব্যাংকের মারফত টাকা সংগ্রহকারীরা বলেছেন 2 মাস কালেকশন হবে না এবং জমা রাশিও পাবেন না। জানা গিয়েছে, গৌহাটি হাইকোর্টের নির্দেশে এসকার্ড ব্যাংকের হাইলাকান্দি শাখার নথিপত্র বাজেয়াপ্ত করেছে হাইলাকান্দি পুলিশ। শহরের নেতাজি পয়েন্টে থাকা কার্যালয়ে বর্তমানে তালা ঝুলছে।
আমানতকারীরা তালা দেখে টাকা পাওয়ার অনিশ্চয়তা ক্রমে প্রকট হবে বলে অনুধাবন করছেন। সেই সঙ্গে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। কী কারণে বন্ধ হলো এসকার্ট ব্যাংকের হাইলাকান্দি শাখা কার্যালয়? সাব রেজিস্ট্রার অফিস সূত্রের খবর অনুযায়ী গৌহাটি হাইকোর্টের এক নির্দেশে এই ব্যাংকের একাধিক শাখা বন্ধ হতে চলেছে। ফলে স্পষ্ট কেবল হাইলাকান্দি নয়, রাজ্যের অন্যান্য স্থানেও অনুরূপভাবে বন্ধ হচ্ছে। এক ভয়ঙ্কর ঘটনা, স্কুল বাসের ধাক্কায় মৃত্যু ঘটল স্কুটি চালকের। শুক্রবার সকালে গৌহাটির রেডিসন ব্লুর কাছে 37 নম্বর জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। একটি স্কুল বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় স্কুটি আরোহী গুরুতর আহত হন এবং পরে তাকে চিকিৎসার জন্য গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত চিকিৎসার সময় তিনি মারা যান। স্কুটিতে থাকা 2 শিশুও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির নাম প্রফুল্ল দাস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। ধেমাজি থেকে নিখোঁজ 5 পড়ুয়া আইজল যাওয়ার পথে শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার করল কাছাড় পুলিশ। শুক্রবার শিলচর রেল স্টেশন থেকে নিখোঁজ 5 ছাত্রকে উদ্ধার করে পুলিশ। এরপর নিয়ে আসা হয় পুলিশ সুপার কার্যালয়ে। পুলিশ সুপার নুমুল মাহাত্ম জানান, শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ধেমাজির থেকে নিখোঁজ 5 ছাত্রকে। তাদের আইজলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানান পুলিশ সুপার। গড়ের পরিবারের লোকদের না জানিয়ে গড় থেকে বেরিয়ে পড়ে। তাদের কাছে ছিল 2টি গিটার। তারা একটি বেসরকারি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। তিনি জানান, ধেমাজি পুলিশ সুপার তাকে জানানোর পর তিনি সব থানায় বিষয়টি জানিয়ে দেন। শুক্রবার ভোরে তিনি সদর থানার ওসিকে নিয়ে রেল স্টেশনে পৌঁছান। এর আগে রেল পুলিশকেও অবগত করানো হয়। গুগামুখ পুলিশ স্টেশনে নিখোঁজ সংক্রান্ত এফআইআর করা হয়। বিবাহ বাতিল হলেও ভরণ পোষণ দাবি করা যাবে, মিলতে পারে রক্ষণাবেক্ষণের খরচও। তবে পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। একটি মামলায় এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন অপরের কাছ থেকে ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ দাবি করতে পারেন। আদালত জানিয়েছে এইসব ক্ষেত্রে আবেদন গ্রাহ্য হবে কিনা তা মামলার পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রতিটি মামলার ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে এই সংক্রান্ত রায় শোনাবে আদালত। সুপ্রিম কোর্ট ক্ষেত্রে হিন্দু বিবাহ আইন 1955 এর উল্লেখ করেছে। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিশর ডিভিশন বেঞ্চে ভরণ পোষণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, হিন্দু বিবাহ আইন অনুসারে যদি কোনো বিবাহকে বাতিল বলে ঘোষণা করা হয়, তারপরেও ভরণ পোষণের আবেদন বৈধ থাকবে। ওই আইনের অন্য ধারাতে সে কথা বলা আছে। বিচারপতি বলেন, হিন্দু বিবাহ আইনের 11 নম্বর ধারা অনুযায়ী কোনো বিবাহকে বাতিল বলে ঘোষণা করা যেতে পারে। আবার ওই আইনের 25 নম্বর ধারা বলছে, বিবাহ বাতিলের পরেও স্বামী অথবা স্ত্রী একে অপরের কাছ থেকে ভরণ পোষণের দাবি জানাতে পারেন। হিন্দু বিবাহ আইনের 25 নম্বর ধারায় পারিবারিক আদালতকে এই সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আদালত আরও জানায়, এই ধরনের মামলার ক্ষেত্রে পরিস্থিতি একটি বড় ভূমিকা পালন করে। ভরণ পোষণের দাবি গ্রাহ্য হবে কিনা তা নির্ভর করে পরিস্থিতির উপর। মামলার বিভিন্ন ঘটনাবলী এবং উভয় পক্ষের আচরণ বিবেচনা করে পারিবারিক আদালতের বিচারক এই সংক্রান্ত রায় দিয়ে থাকেন। মণিপুরের ইম্ফল জেলার একটি শিবিরের সিআরপিএফ এক জওয়ান তার সহকর্মীর উপর গুলি চালিয়ে 2 কর্মীকে খুন এবং আরও 8 জনকে আহত করেছেন। এরপর নিজেই নিজেকে শেষ করেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। লামফেলের সিআরপিএফের 120তম ব্যাটালিয়ন ক্যাম্পে রাত 8টার দিকে ঘটে এই ঘটনা। হাবিলদার সঞ্জয় কুমার নামে চিহ্নিত অভিযুক্ত তার সার্ভিস বন্দুক দিয়ে একজন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরকে গুলি করে খুন করে। পরে সে নিজের বন্দুক তাক করে এবং তাকে মৃত ঘোষণা করা হয়। গুলিতে আরও 8 জন কর্মী আহত হয়েছেন এবং তাদের দ্রুত চিকিৎসার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পিছনে উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়
এবং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।